ক্যাবিনেটে কটা ট্রফি আছে সেটা কি সাফল্যের মাপকাঠি, নাকি এর বাইরেও থাকে ভিন্ন গল্প? যারা বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা তুলে ধরেন তারা কি কম চ্যাম্পিয়ন? তারাও তো মাঠের বিজয়িনী। পোলার আইসক্রিম প্রেজেন্স চ্যাম্পিয়নের গল্পে আজকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার শোবানা মুস্তারি। আপনাকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম। আজকে আমরা কথা বলবো, ক্রিকেটারকে সাথে পেয়েছি, তবে ক্রিকেটের আগে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ঈদ নিয়ে একটু আপনার কাছে জানতে চাইবো যে ছোটবেলার ঈদ আর এখনকার ঈদ কতটা পার্থক্য আপনার কাছে? নর্মালি আসলে ছোটবেলায় ঈদটা ছিল বন্ধু বান্ধব, আসলে পাড়া প্রতিবেশী, ফ্যামিলি তো ছিলই। বাট আমার কাছে মনে হয় এখন ঈদটা আসলে ছুটি যেহেতু আমরা পাই না, তো দুই ঈদে আসলে আমরা ছুটি পাই, তো ঈদে আসলে বাবা মার সাথে উদযাপন করাটাই এখন আসলে মূল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আসলে এই জিনিসটাকে আমরা এখন এনজয় করি। আপনার কাছে কোন জিনিসটা ঈদের সব থেকে বেশি বিশেষ মনে হয়? সকালে উঠে আসলে ফ্রেশ হয়ে আব্বু যদি নামাজ থেকে আসে, তো আচ্ছা। তারপরে আব্বুর সাথে বসে সেমাই খাওয়া, আব্বু আম্মুর সাথে বসে, আমার কাছে মনে হয় যে সকালটাই আসলে অনেক সুন্দর ঈদের। কোথায় করেন ঈদ নরমালি, ঢাকায় নাকি রংপুরে? আমি রংপুরে ঈদ করি, মানে ম্যাক্সিমাম টাইমে রংপুরে ঈদ করা হয়েছে। সেক্ষেত্রে তো ধরেন আপনার ঈদের আগে থেকে একটা প্ল্যান শুরু হয়ে যায় কেনাকাটা, এবং আপনারা যেহেতু ক্রিকেট মাঠে অনেক বেশি ব্যস্ত থাকেন, এই ব্যস্ততার ফাঁকে শপিংটা করা হয় কিভাবে, কি পরিকল্পনা করেন? জাতীয় দলের কোন সতীর্থ আপনার সঙ্গে শপিংয়ে যান? নর্মালি আসলে ঢাকায় যদি আমাদের ক্যাম্পটা হয়ে থাকে, তো ঢাকা থেকে আসলে শপিংটা করা হয়, দেন আসলে সেগুলো বাসায় নিয়ে যাওয়া হয়। এছাড়া যদি সময় আসলে না থাকে, সেটা রংপুর থেকে করি বা অনলাইন থেকে করি। তো সাথে সুপ্ত আপু যায়, আমাদের ফিজিও আছে, উনিও আমাদের সাথে যায়। আসলে আমরা একদিকের উত্তরবঙ্গের, তো আসলে একসাথে শপিং করা হয়, একসাথে বাসায়ও যাওয়া হয়। তো এনাদের সাথে আসলে শপিংয়ে যাওয়া হয়। মানে একসঙ্গে বাড়ি ফেরেন? জি তো বাড়ি ফেরার মুহূর্তটাও তো অনেক বিশেষ। জি, এটা তো সব সময়ের জন্যই। কারণ হচ্ছে মূল ব্যাপার হচ্ছে লাস্ট কয়েকটা ঈদে আসলে আমরা বাসায় যেতে পারি নাই। লাস্ট রোজার ঈদেও আমরা আসলে বাসায় যাই নাই। তো এবার আসলে আসতে পেরেছি, যাচ্ছি। তো এই কারণে আমরা হচ্ছে আনন্দিত যে একটা 15 দিনের মতো ছুটি পাবো। যখন বাড়ি যাওয়া হয় না তখনকার সময়ে কি করা হয়, মানে তখনকার ঈদগুলো কীভাবে কাটে? বিভিন্ন জায়গায় আপনারা সিরিজ খেলতে যান, টুর্নামেন্ট খেলতে যান, হয়তো একসঙ্গে ঈদ করা হয়, ওই ঘটনাগুলো কি থাকে? নর্মালি যদি এটা ঢাকায় হয় যে আমরা 2-3 দিন পরে আসলে যাচ্ছি বাহিরে, তো তখন হচ্ছে একাডেমিতেই, আমাদের যে একাডেমি মাঠ আছে বা একাডেমিতে আছে, তো ওখানেই অ্যারেঞ্জ করে আমাদের ম্যানেজমেন্ট। তো আমরা সবাই আসলে ঈদের ড্রেস পরেই যাই সেখানে, সবাই মিলে বসে খাওয়া দাওয়া, হয়তো বা কোনো একটু ছোটোখাটো কালচার প্রোগ্রাম হয়, আবার বিসিবি থেকে আমাদেরকে গিফট দেয়। তো এইভাবে আসলে যায়। আর বাহিরে যদি হয়, যদি ম্যাচ থাকে বা আসলে প্র্যাকটিস থাকে, ওটা হয়তো বা প্র্যাকটিসটা আমরা স্কিপ করি, আসলে ওই দিনটা আলাদাভাবে আসলে উদযাপন করার ট্রাই করি। গিফটের কথা বলছিলেন যে বিসিবি থেকে গিফট দেয়, ঈদের একটা ব্যাপার থাকে সালামি দেওয়ার, আপনার বাড়িতে কি সেটা হয়, কাউকে দিতে হয়? আমার বাসায় কাউকে দিতে হয় না, এমনি যদি পাড়ার যদি কোনো ছোট ভাই বোন থাকে তাদেরকে দেই। বাট আচ্ছা। এইখানে হচ্ছে আসলে আমরা 1 মাস আগে রোজা থেকেই শুরু করি যে সিনিয়রদের কাছ থেকে এসএমএস করে আসলে সালামি নেওয়াটা। আবার আমার যে জুনিয়র আছে রাবেয়া, মারুফারা, ওরা আবার আমাকে ধরে যে আচ্ছা। সালামি দিতেই হবে যেভাবেই হোক। তো এইগুলো আসলে ফোর্স এখন থেকেই আমরা করি, মানে এখন থেকে ঈদের আগ থেকেই আসলে কালেক্ট করা শুরু করে দেন। শুরু করে সব থেকে দিই। কে বেশি এই সালামির জন্য আপনার টিমমেটদের মধ্যে আপনাকে সব থেকে বেশি বলেন? রাবেয়া বলে সব সময়। আর আমরা যদি কেউ দিতেও না চাই, মাঝে মধ্যে ফাইজলামি করি না যে না না দিব না, এই এত টাকা কম টাকা দিব, তো ও সব সময় বেশি টাকা নিবে আর সব সময় জেদ ধরে থাকে। বাড়ির কথা জানতে চাই যে বাবা মায়ের সঙ্গে যেহেতু ঈদ করেন, কিছু তো রান্না থাকে যেই জিনিসগুলা, যে আইটেমগুলো না হলেই নয় আসলে, মায়ের কোন রান্নাটা আপনার সব থেকে বেশি পছন্দের? বা নর্মালি ঈদের দিন আমার মা হচ্ছে গরুর মাংস পোলাও রান্না করে। এছাড়াও আসলে আমি সেমাইয়ের মধ্যে আসলে যেটা শুকনা সেমাই আর কি বলে আমাদের ওইদিকে, ওটা খাইতে পছন্দ করি। তো আমার মা ওটা আসলে প্রতি ঈদে ম্যান্ডেটরি রাখেই। আর আপনি কোনো বিশেষ ডিশ কি করেন ঈদে? আমি আসলে এইভাবে রান্না শেখার পরে আসলে করা হয়নি, তারপরও আম্মুর সাথে আসলে হেল্প করা সব কাজে ঈদের দিন সকালে এটা করে থাকি। রান্নাও করি, গরুর মাংস বা চিংড়ি, এগুলো আসলে ইলিশ মাছ রান্না করা হয়। এমনি ফ্রেন্ড সার্কেলরা যান বাড়িতে, বা আপনি বের হন ঈদে কোনো আউটিংয়ে?
হ্যাঁ, ঈদে আর বিকালবেলা আসলে ফ্যামিলির সাথেই বের হওয়া হয়। আমার যে আশেপাশে ফ্রেন্ড সার্কেল আছে রংপুরে, তাদেরকে নিয়ে বের হওয়া হয়। রংপুরের কোন জায়গাটায় আপনি যেতে চান, যে জায়গাটা দেখলে আপনার মনে হয় যে শৈশবে ফিরে গেলাম? এটা যদি বলতে হয় তাহলে আমি বলবো আমার এলাকা, যেখানে আসলে আমি সব সময়ের জন্য ফিরে যেতে চাই। আমার যদি আসলে 2 দিন ছুটিও থাকে আমি তাও রংপুরে যাই, কারণ আমি যে জায়গায় বড় হয়েছি ওটা একটু কলোনি টাইপের। তো অনেক বাচ্চা কাচ্চা, অনেক মাঠ আছে, তো ওখানে আমি আসলে আমার জীবনে বারবার ফিরে যেতে চাই। এর বাইরে যদি কোনো ঘটনা থাকে, যে ধরেন আমরা জাতীয় দলের ক্রিকেটারদের বলেন, তারা বেশি ব্যস্ত থাকেন বিভিন্ন টুর্নামেন্টে, দেশের বাইরে ঈদ করতে গিয়ে কোনো ঘটনা কি আছে যেটা শেয়ার করা যায়? নর্মালি এর 2 ঈদ আগে মনে হয় আমি শ্রীলঙ্কাতে ঈদ করেছিলাম। আমি, জ্যোতি আপু, হ্যাপি আপু আর লতা আপু। তো ওখানে আমরা আসলে প্র্যাকটিসের জন্য আগে একটু গিয়েছিলাম। তো আমাদের হচ্ছে হেড কোচের বাসায়, তো ওখানে থেকে আসলে প্র্যাকটিস করেছি আলাদা জায়গায় থেকে। তো ওই দিন আসলে প্র্যাকটিস দিয়েছিল, যেহেতু শ্রীলঙ্কানরা আসলে ঈদ সম্পর্কে এভাবে জানে না, তো আমরা আসলে আমি আর জ্যোতি আপু চেয়েই আসলে ছুটিটা নিয়েছি। তো ওখানেও আমাদের হচ্ছে ঈদের জামা কাপড় নিয়ে গিয়েছিলাম, ঈদের জামা কাপড় পরেছি, বিভিন্ন রকম খাবার খেয়েছি। আমাদের যে স্যার আছে উনিও হচ্ছে গিফট দিয়েছিল, বিকালে ঘুরতে গিয়েছিলাম। তো এটা আসলে একটু অন্যরকম ঈদ হয়েছিল, কারণ ওই প্রথম আসলে বাহিরের দেশে আমার ঈদ করা। এবছর আপনি আইসিসির মাস সেরা ক্রিকেটার হয়েছেন, একদম বছরের শুরুতেই বলা চলে। সুতরাং একটা ভালো বছর, ভালো স্টার্ট আপনি পেয়েছেন বছরের শুরুতে। উদযাপনটা একটু বেশি হবে কিনা ঈদে? এইরকম আসলে কোনো ব্যাপার না, কারণ সামনে আসলে খেলা আছে অনেক। আর আমি এটা তো আসলে প্রায় 10-12 দিন হয়ে গেছে যে এই নিউজটা পাওয়ার, তো আমার কাছে মনে হয় ওই টাইমে আসলে এই জিনিসটাকে শেষ করে দিয়েছি, কারণ এইগুলো জিনিস আসলে ফেলে না দিলে হয়তোবা সামনে কিছু অর্জন করাটা ডিফিকাল্ট হয়ে যায়, কেউ হয়তোবা ওই অর্জনের মধ্যেই থাকে। তো নর্মালি ফিলিংস গুড, বাট তারপরও আমার কাছে মনে হয় যেটা আসলে চলে গেছে, সামনে আরো কত ভালো করা যায় সেদিকে ফোকাস রাখা। বাট দেন এগেন, এটা তো একটা ইন্সপিরেশনের ব্যাপার। যে কোনো প্রাপ্তি আসলে অনুপ্রেরণা যোগায়। সেই অনুপ্রেরণাটা আসলে এই সময়টাকে ভালো করে দিল কিনা ঈদের আগে? এটা তো অবশ্যই, কারণ এটা অন্যরকম অর্জন, কখনোই আসলে চিন্তা করা হয়নি এই ধরনের কোনো অর্জন আমি আসলে অ্যাচিভ করতে পারবো। লাস্ট আসলে কোয়ালিফাই খেলবো, এত ভালো খেলবো, এত সুন্দর ইম্প্যাক্ট হবে টিমের জন্য, এটাও আসলে ওইভাবে চিন্তা করে যাওয়া হয়নি। বাট সব কিছু মিলায় আমার কাছে মনে হয় যে কোয়ালিফাই এত ভালো করা, সেখানে আসলে টুর্নামেন্ট সেরা হওয়া, যেখানে আসলে হাইস্ট রানের জন্য আমি গ্যাবি লুইসের সাথে লড়ছিলাম, তো সেখানে হইতে পারি নাই 14 রানের জন্য। বাট তো পরে যে আসলে আক্ষেপটা মুছে গেছে যখন আসলে টুর্নামেন্ট সেরা হয়েছি, এরপরই আসলে সেটারই প্রতিদান আমি বলবো যে মান্থের যে অ্যাওয়ার্ডটা, তো আমার কাছে মনে হয় ফিলিংসটা ভালো এখন পর্যন্ত। এবং আপনি দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার নারীদের মধ্যে, যিনি নাহিদার পর এই অর্জনটা আপনি করতে পেরেছেন। নাহিদার সঙ্গে কথা হতো এটা নিয়ে? জি, নাহিদ আপু যখন লাস্ট আবার পেয়েছে সেপ্টেম্বরে, তো তখন আমরা আসলে শেরে বাংলায় সবাই মিলে ওনার যে কয়েনটা আর কি রিওয়ার্ডটা দেয়, সেটা 3 মাস পর এসেছিল বাংলাদেশে। তো তখনই আমরা হচ্ছে শেরে বাংলায় ক্যাম্পে ছিলাম, তো সবাইকে নিয়ে, আমাদের প্রেসিডেন্টকে নিয়ে আসলে ওটা উদযাপন করা হয়েছিল। তো তখন চিন্তা করছিলাম যে আসলে আমার ভাগ্যেও এরকম কখনো আসবে কি না, কারণ ওই টাইমে ওইভাবে সাকসেসফুল না, ওইভাবে ইম্প্যাক্টফুল প্লেয়ার ছিলাম না, কতদিন লাগতে পারে নিজের সাকসেসফুল আনতে। তো ওনার এই অ্যাওয়ার্ড দেখে ভাবছিলাম, বাট এখন এসে আসলে নাহিদাপুর পাওয়ার পর আমি পেয়েছি। নাহিদাপু অনেক শুভকামনা জানিয়েছে, ওনার সাথেও কথা হয়েছে, তো সবসময় এটা নিয়ে কথা হয়। ঈদের পর আসলে ফ্যামিলি ছেড়ে আবার ঢাকায় ফিরতে হয়, দলে ফিরতে হয়। এই যে বাড়ি থেকে ঢাকায় ফেরা, ক্যাম্পে ফেরা, একটু কি খারাপ লাগে আসার সময়? এটা তো আমার আসলে ছোটবেলায় আমি ক্লাস 5 থেকে আসলে বিকেএসপিতে অনেক ছোটতেই আসলে বাসা ছাড়া হয়েছে। তো যখনই আমি আসলে বাসায় গিয়ে ব্যাক করি বিকেএসপি বা ন্যাশনাল ক্যাম্পে, তো এটা সবসময় খারাপ লাগে, কারণ হচ্ছে বাবা মা ছেড়ে আসা, এটা সবসময় আমাকে কষ্ট দেয়, কারণ ওনারা একা থাকে, আমি এখানে আসলে বাইরে থাকি। আরেকটা মজার প্রশ্ন মাথায় আসলো, যে সেটা যখন আপনারা শপিংয়ে যান, সবথেকে বেশি দর কষাকষি কে করেন? এখন তো আসলে নর্মালি ফিক্সড প্রাইসে যাওয়া হয়,
বাট এমনিতে যদি দর কষাকষি বলেন, কারণ ফিজিওর সাথে যাওয়া হয়, তো এগুলো দর কষাকষিতে আমি এত বেশি পটু না। ওনাকে হয়তো বা বলি যে ফিজিও ম্যাম হেল্প করেন একটু, তো উনি আসলে হেল্প করে আমাকে। মানে আপনি দামাদামি করতে পারেন না? না, দামাদামি করতে পারি না। আমার কাছে মনে হয় আমি সবসময় লস করি, মানে আমাকে হয়তো বা ঠকায়। তো আমি যদি দর কষাকষিও করি, আমি বাসায় এসে মনে হয়েছে হয়তো বা আমাকে ঠকাইছে। তো আসলে ওনারাই করা ভালো, বড়রাই করা ভালো। আর এমনি কেনাকাটার সময় এমনি কেনাকাটার সময় মানে আপনি কি খুব টেনশন নিয়ে কেনাকাটা করেন যে এটা কিনবো কি ওটা কিনবো না, মানে নাকি এইরকম যেটা না। দেখলাম এটা আমি কিনে নেব এই ধরনের? এইরকম আসলে মানে দুই মাইন্ডসেট আসলে কখনোই হয় না আমার মধ্যে। আচ্ছা। যাই আসলে কোনো ড্রেস যদি পছন্দ হয় নিয়ে নেই, এরকম। মানে একদম মাঠে যেমন কনফিডেন্স থাকে ওই কনফিডেন্স নিয়ে আপনি জি। ড্রেস। না, অনেক বেশি আসলে চুজ করতে হয় না। এখন একটু জানতে চাই যে আসলে ক্রিকেটে কিভাবে আসা, খুব ছোট্ট করে। নর্মালি রংপুরে এই যে এলাকায়, ওখানে ছোটোবেলায় ভাইয়াদের সাথে ক্রিকেট খেলতাম। ক্রিকেট না, শুধু অনেক ধরনের স্পোর্টস খেলতাম। তো নর্মালি আব্বু ক্লাস 4-এ আমাকে 2012 সালে আমাদের রংপুরের ক্রিকেট গার্ডেনে ভর্তি করায় দেয়। তো ওখানে 6 মাস প্র্যাকটিস করি আমি। করার পরই বিকেএসপির যে ট্রায়ালগুলো নেয় আসলে মাসে 6 মাস পর পর, তো ওই ট্রায়াল নিতে রংপুরে আসে। তারপরও আমি আমার মামার সাথে যাই, গিয়ে দেই। তখন বিকেএসপির জিকো স্যার ওখানে ট্রায়াল নিতে আসে রংপুরে। তো উনি ফার্স্টে আমার ব্যাটিং দেখে খুব মানে অবাক হয়। এরপর আসলে আমি বোলিং করি। তারপর আসলে 1 মাসের জন্য বিকেএসপিতে আমাকে ডাকে। 1 মাস ক্যাম্প করাকালীনই এখানে ভর্তি পরীক্ষা হয় বিকেএসপির। তো ভর্তি পরীক্ষাও দেই। আমি প্রথম ক্রিকেটের স্টুডেন্ট যে ক্লাস 5-এ ভর্তি হইতে পারছি বিকেএসপিতে। তো তারপরেই আসলে 2013 সাল থেকে বিকেএসপির জার্নি আমার শুরু। ছেলেদের সঙ্গে ক্রিকেটটা খেলতেন আপনি আপনি বলছিলেন, এটার মধ্যেও তো আসলে নানা রকমের মজার ঘটনা থাকে। আপনি ব্যাটার, মানে আপনার ব্যাটিং দেখে তারা কি বিস্মিত হতো? আশেপাশে যাদের সাথে খেলতাম তারা তো ছোটবেলা থেকে আসলে দেখছে যে হ্যাঁ ক্রিকেট খেলছি। বাট যারা আসলে দূর থেকে আসতো, হয়তো বা মাঠে বসে খেলা দেখছে বা নতুন আসছে আমাদের এলাকায়, তো তারা খুব অবাক হইতো যে একজন মেয়ে আসলে ছেলেদের সাথে এইভাবে খেলছে। আর কখনো কেউ মানা করলে আসলে শুনতাম না, বা আমার ফ্যামিলিও আসলে শুনতো না যে না খেলতেছে খেলুক, তখন অনেক ছোট। তো অবাক তো হইতোই সবসময় যে শর্টস খেলছি, হয়তো বা 6 মারছি, এত ছোট মেয়ে কীভাবে খেলতে পারতেছে এত বড় ছেলেদের সাথে, এগুলো নিয়ে আসলে কথা হইতো। মানে ওই যে আমরা কিছু সিনেমা দেখতাম না, সাবাস মিথু, তো এই ধরনের ঘটনাগুলো ঘটেছে? কারো বাড়ির গ্লাস ভেঙেছেন আপনি? না, আমার এলাকায় এরকম কোনো হয়নি। বাট আমি বিকেএসপিতে আমাদের হোস্টেলের গ্লাস ভেঙেছিলাম। মানে কখন আপনি আসলে ওই ফিলটা করেছেন ছোটবেলায় যে আপনি ক্রিকেটার হবেন বা ক্রিকেটটা খেলতে পারেন, নিজেকে ওইভাবে আবিষ্কার করা? এটা আমার কাছে মনে হয় বিকেএসপিতে 2013 সালে আসার পরে আমি তখন আসলে প্রফেশনালি ক্রিকেট খেলবো বা ক্রিকেটই আমার লাইফ হইতে যাচ্ছে, এই জিনিসটা আমি আসলে কখনো মাথায় মানে আসেইনি আমার। তো পরে আসলে ন্যাশনাল টিমে কল পাওয়ার পরে তখন আসলে আশেপাশ থেকে সিনিয়ররা বলছিল যে এটাই আসলে তোমার প্রফেশন। তো আমিও চিন্তা করলাম যে না, বিকেএসপিতে তো আসলে এটা নিয়েই পড়াশোনা করছি, এটাকে আমাকে এখন সিরিয়াসলি নেওয়া উচিত প্রফেশনালি। তখন থেকেই মানে ক্রিকেটে রিলেটেড হওয়ার 4-5 বছর মানে লেগে গেছে যে আসলে প্রফেশনালি আমি ক্রিকেটটাকে নিচ্ছি। ফুটবল খেলতেন এমনি? এমনি এলাকায় ফুটবল খেলতাম। পছন্দের ফুটবল টিম কোনটা? আর্জেন্টিনা। আর্জেন্টিনা? আপনার কি মনে হচ্ছে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ নেবে? এটা তো মনে হচ্ছেই, কারণ সব দিক থেকে বিবেচনা করলে এবার আর্জেন্টিনাই কাপ নেবে। তো আপনি মেসি ফ্যান, রাইট? জি। রোনালদোকে কেমন লাগে? পার্সোনালি রোনালদোকে ভালো লাগে না আমার। ভাল লাগে না? যাক, এই ফার্স্ট এভাবে আসলে একদম পুরো গণমাধ্যমের সামনে কোনো একটা দেশের ক্রীড়াবিদ বলছে রোনালদোকে ভাল লাগে না। ওর অবশ্যই একজন লিজেন্ড আমি বলবো, কারণ এই টাইমে আসলে এভাবে ফুটবল খেলছে। বাট আমার কাছে মনে হয় যে অহংকারের দিকটা তার মধ্যে আছে, বিধায় আমার ওকে পার্সোনালি পছন্দ না। লাস্ট বিশ্বকাপ বাছাই আপনি বেশ ভালো খেলেছেন। আপনার প্রথম হাফ সেঞ্চুরি পেতে আপনার ক্যারিয়ারে 7 বছর লেগেছিল। একটা সময় হচ্ছিল না, অনেক সমালোচনা ছিল, আলোচনা ছিল। ওসব কাটিয়ে এই যে ধীরভাবে থাকা, কিভাবে সম্ভব হলো শেষ পর্যন্ত রানে ফেরা? নর্মালি বলবো যে আসলে শুরুটা অনেক খারাপ হয়েছে, বাজে হয়েছে আমি বলবো। কারণ আমি আসলে যেভাবে খেলতে চেয়েছি আমি সেভাবে খেলতে পারিনি। এখানে কিছু ব্যাপার আছে যে হয়তো বা
প্রথম দিকে অনেক নিচে নামতাম, ওইভাবে বল থাকতো না। তো নর্মালি একজন ব্যাটসম্যান গিয়েই 4-5টা বল খেলে আসলে 4-5টাই 6 মারবে বা 4 মারবে, এটা আসলে খুব কম টাইমেই হয়। তো আমার লাইফের প্রথম 15-16টা ইনিংস এইভাবে পার হয়ে গিয়েছে। তো নর্মালি আমি আনসাকসেসফুল ওই টাইমে, কাজে লাগাইতে পারিনি এক কথায় আসলে বলা চলে। এরপরে আসলে করোনার পরে যখন বিদেশি কোচরা আসলো শ্রীলঙ্কানরা, তখন আমি নিজে থেকেই বললাম যে আমি একটু উপরে খেলতে চাই। কারণ নর্মালি শুধু ব্যাটসম্যান হিসেবে খেলছি, তো আসলে 6-7-এ ব্যাটিং করাটা নিজেকেও শো করতে পারছি না বা টিমেও ইম্প্যাক্ট ফেলতে পারছি না। তো তখন ওনারা আমাকে 3-এ সুযোগ দেয়। তো আমার তখন আস্তে আস্তে রান আসা শুরু করে 25-30। তো আবার আমি ওইখানে 2 বছর 3 বছর স্টাক হয়ে গিয়েছি যে 25-30, 25-30, 20-25-30। তো তারপরও অনেক ফল ডাউন হইলো, টিম থেকে বাদ পড়লাম, আবার আসলে ডোমেস্টিকে পারফর্ম করে টিমে ঢুকলাম। তো লাস্ট দুবাই ওয়ার্ল্ড কাপে গিয়ে 46 রান ইংল্যান্ডের সাথে করেছিলাম। তারপর হচ্ছে স্কটল্যান্ড, মানে সব টিমের সাথে একটা এভারেস্ট রান ছিল। তো ওখানে আসলে কনফিডেন্ট ফিরে আসে। বা ওই ওয়ার্ল্ড কাপটার আগে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল। তো আসলে নিজেকে কীভাবে শান্ত রাখছি এটা আমি এখন বলতে পারবো না, ওই টাইমেও বলতে পারবো না। হয়তো বা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলাম যে এটা হয়তো বা লাস্ট সুযোগ, নাহলে আমাকে অনেক স্ট্রাগল করতে হবে। কারণ একদম টিম থেকে আপনি কেউ একজন বের হয়ে যায়, তো টিমে ফিরতে আসলে অনেক কষ্ট হয়ে যায় এটার জন্য 11-এ আর কি। আমার লাইফের টার্নিং পয়েন্টটাই ওডিআই ওয়ার্ল্ড কাপ। অনেক বেশি পেশেন্স, অনেক বেশি ধৈর্য, কিভাবে খেলবো এই বিষয়গুলো আসলে ওডিআই ওয়ার্ল্ড কাপে বোঝা। আপনি তো বিশ্বকাপের কথা যদি বলি, টি-20 ওয়ানডে মিলিয়ে 5টা বৈশ্বিক আসর আপনি খেলে ফেলেছেন। তো আলটিমেটলি আসলে আপনি বাংলাদেশকে নিয়ে কি ভাবেন, কি দিতে চান, নিজের স্বপ্নটা কি? আসলে আমাদের মেয়েদের ক্রিকেটটা যদি আপনি এভারেজ দেখেন, এজ অনেক কম, কেবল 10, 12, 15 বছর মনে হয়েছে। তো এটাতে আসলে অলরেডি আমরা একটা এশিয়া কাপ অর্জন করেছি, যদিও বা এটা অনেক বেশি বড় অর্জন না এখন, কারণটা অলরেডি 6-7 বছর হয়ে গিয়েছে। বাট আমার কাছে মনে হয় আমরা যদি নেক্সট 4, 5 বা 10 বছর টার্গেট করি, এইভাবে যদি প্র্যাকটিস করি বা যে নিউ কামাররা তাদেরকে নিয়ে কাজ করি, আমার কাছে মনে হয় 30 সালে যে ওয়ার্ল্ড কাপ আছে ওডিআই ওয়ার্ল্ড কাপ, ওখানে আমরা অনেক ভালো অবস্থানে যেতে পারবো। আমার কাছে মনে হয় আমি থাকাকালীন সেমিফাইনাল আসলে আমাদের অ্যাচিভটা যেন আমরা করতে পারি। কারণ এমনিতেই বলবো না ওয়ার্ল্ড কাপ যেটা আসলে সবারই স্বপ্ন থাকে, আমারও পার্সোনালি এটা গোল। বাট আমাদের যে আসলে লিমিটেশন, সেটা থেকে আমি বলতে চাই আগামী 10 বছরের মধ্যে আমরা সেমিফাইনালে যদি যাইতে পারি, অবশ্যই ওয়ার্ল্ড কাপ জেতাটা আরও কাছে চলে আসবে। তার মানে আপনি বলছেন যে নিকট ভবিষ্যতের চাইতে দূরের পরিকল্পনাটা ঠিক মতো করা, যে ফিউচারে কি হবে তার আগে একটা আসলে পরিকল্পনা আপনি নিতে বলছেন। সেই হিসাবে আপনার কি মনে হয় যে বাংলাদেশের পাইপলাইন কতটা সমৃদ্ধ নারী ক্রিকেটে? আমি বলবো যেটা সত্যি কথা, পাইপলাইন অনেক বেশি স্ট্রং না, কারণ অনেক বেশি মেয়েরা এখনও আসছে ক্রিকেটে, বাট ওইরকম কোয়ালিটি ফুল ক্রিকেটে যেমন 30 জন আছে, বাট আপনার একটা দেশের ক্রিকেটের জন্য 30 জন আসলে ইনাফ না। এই কারণে আমি বলবো এখন যারা ন্যাশনাল টিমে যারা দেখবেন নিউ কামার বা নতুন ঢুকছে বা পাইপলাইনেও যারা আছে, তারা অবশ্যই দক্ষ। তো নর্মালি যদি তারা খেলে 10-15 বছর কিন্তু খেলবে। আপনি রাবেয়াকে দেখেন, নিশিতাকে দেখেন, এরা কিন্তু 10 বছর অনায়াসে খেলবে। তো আমার কাছে মনে হয় যেহেতু এরা খেলবে, এদের ওই ক্যাপাবিলিটি আছে, তো আমরা 10 বছরের চিন্তা করে কেন আগাবো না? একটা যখন ওয়ার্ল্ড কাপে আমরা 2টা ওয়ার্ল্ড কাপে চিন্তা করব, যে 4 বছর আমার কাছে মনে হয় না একটা আমাদের মতো বাংলাদেশ টিমের জন্য যথেষ্ট। এটা যদি 10 বছরে যায়, এভাবে যদি আমরা প্র্যাকটিস করি, গোল ঠিক করি, আমার কাছে মনে হয় কোনো না কোনো কিছু অর্জন করা সম্ভব। জুনিয়রদের নিয়ে কথা বলছিলেন, সবথেকে বেশি দুষ্টুমি কে করেন? রাবেয়া। রাবেয়া। আচ্ছা, আর মারুফা, সে কি খুব চুপচাপ? না, মারুফাও দুষ্টামি করে, বাট মারুফা আসলে অনেক জুনিয়র, তো রাবেয়া সাথে বিকেএসপিতে আসলে আমরা ছিলাম, তো ম্যাক্সিমামই এখন বিকেএসপির স্টুডেন্ট আসলে ন্যাশনাল টিমে খেলে। তো রাবেয়া তখন থেকে আসলে আমাদের সাথে মিশে গেছে, এখানে আসলে অনেক বেশি আমরা মানে ঘনিষ্ঠ, সব সিনিয়র সহ। তো ওই সব কিছুতে প্রায়োরিটি পায় আমাদের কাছে, যেটা আসলে মারুফা পায় না। মারুফা অনেক জুনিয়র, আমরা বিকেএসপি থেকে বের হওয়ার পরেও আসলে বিকেএসপিতে ভর্তি হয়েছে, তো এখানে একটা আসলে সিনিয়র গ্যাপ থেকে যায়। আশেপাশের খোঁজ খবর কে বেশি রাখেন? দেশ, জাতি, ইভেন আপনার সিনেমা হতে পারে, মানে
সব কিছুর খোঁজখবরটা কার কাছে বেশি? এটা হচ্ছে নাহিদা আপু রাখে, বিশেষ করে দেশ, রাজনীতি, আচ্ছা। কোথায় কি হচ্ছে, এমনকি কোনো যদি অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে দেশে বা দেশের বাইরে, নাহিদা আপু এই ধরনের নিউজ অনেক ভালো রাখে। এমনকি আমরা কোনো সম্বন্ধে জানি না, ওনাকে টেক্সট করছি যে এটা কি হয়েছে, তো উনি সাথে সাথে বলে দেয় যে আমি নিউজটা দেখে তোমাকে জানাচ্ছি। তো উনি এই ধরনের জিনিসগুলো অনেক খেয়াল রাখে আর কি। রিসেন্টলি আপনাদের অনেক নারী ক্রিকেটার বিয়ে শাদী করলো, আপনার প্ল্যানটা কি যদি উত্তর দেয়া যায়? নর্মালি বিয়ে শাদির চিন্তা এখনো করছি না, কারণ যারাই বিয়ে শাদী করছে আমাদের ক্রিকেটাররা, তারা দেখবেন এজ একটা সাডেন এজে করেছে, তো তারা আসলে 10-15 বছর ক্রিকেট খেলেছে। আচ্ছা। তা আমার যেহেতু 7 বছর এখন ক্রিকেটের বয়স, 7-8 বছর, তা আমার মনে হয় আরো যদি 7-8 বছর খেলি তো তারপর আসলে যাই চিন্তা করব। কোনো বিশেষ মানুষ কি আছেন? জি আছে। একদম একদম, তাহলে আসলে বাকি সবার দরজা অফ, মানে এই এটা বলা যায়, কারণ আসলে এই বিষয়ে অনেক বেশি ওপেন আপ থাকতে চাই না, বাট সত্যি কথা তো আসলে বলা যায়। কারণ আমি এক জায়গায় আছি বা ওইদিকে ফোকাস না করেও আসলে ক্রিকেট খেলাটা খেলছি, তো আমার কাছে মনে হয় এটা অনেক ইম্পর্টেন্ট যে ক্রিকেট খেলছি, যদি কখনো বিয়ে শাদীর চিন্তা ভাবনা আসে তো ওইখানে ওই টাইমে যাই চিন্তা করব। সাপোর্টটা কেমন আসলে? সাপোর্ট সব সময়ের জন্য ভালো, সব সময়ের জন্য। ক্রিকেটের জন্য? জি, ক্রিকেটের জন্য সাপোর্ট ভালো, কারণ আমি ক্রিকেট খেলি, এটা তো আসলে জানে সবাই, তো এটা আসলে সাপোর্ট করাটাই উচিত। সবাই তো নিশ্চয়ই গর্ব করে এখন জাতীয় দলের ক্রিকেটার আপনি, ওই মানুষটা ছাড়াও আপনার আশেপাশে আপনার সমাজের? নর্মালি আমি বলবো আমার মা, যিনি আসলে অনেক বেশি এটা নিয়ে আসলে প্রাউড ফিল করে, কারণ কখনোই চিন্তা করেনি আমি এইখানে এসে আসলে ক্রিকেট খেলবো। তো নিজের প্রফেশনটা এইভাবে আসলে চিন্তা করব। সে আমাকে ডাক্তার বানাইতে চেয়েছিল, ছোটোবেলা থেকে এটার জন্য পুশ করতো, তো সেটা ছেড়ে আসলে ক্রিকেটে গিয়েছি, নিজের জেদেই গিয়েছি। ফ্যামিলি আসলে সাপোর্ট করেনি এটা বলবো না, সাপোর্ট অনেক করেছে, বাট তাদের থেকে আমি দূরে থাকবো এটা আসলে তারা মানতে পারে নাই প্রথম দিকে। তো পরে এসে যখন দেখছে না আমি জিনিসটাকে সিরিয়াসলি নিয়েছি, তখন থেকে তারা সাপোর্টিভ। আর আসলেই আশেপাশের মানুষ অনেক প্রাউডলি এখন তো আসলে ক্রিকেট বা বাংলাদেশের ক্রীড়াঙ্গন আসলে সব জায়গায় প্রচার হচ্ছে, টিভিতে বলেন, পেপারে বলেন। তো আগে তো খেলা ওইভাবে দেখাইতো না, তো এখন আসলে রিলেটিভসরা ফোন দিয়ে বলে যে তোমাকে টিভিতে দেখাচ্ছে, এই যে খবরে দেখাচ্ছে, বা তোমার খেলা দেখলাম। তো এই বিষয়গুলো অনেক অন্যরকম ফিলিংস। ইভেন ঈদেও দেখাচ্ছে আপনাকে। জি। আমরা আসলে অনেক বেশি গর্বিত আপনাদেরকে নিয়ে, ক্রীড়াবিদদেরকে নিয়ে, যারা দেশের নামটা সব জায়গায় বয়ে বেড়ান। অসংখ্য ধন্যবাদ সুবানা মুস্তারি আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল পোলার আইসক্রিম প্রেজেন্টস চ্যাম্পিয়নের গল্পে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।